হ্যাঁ, তো তুমি যেটা করতে চাচ্ছ ওটা করো, ওটা কি আলাদা সূত্র, আলাদা সূত্র করে। স্যার আপনি কি পোস্ট মিউট করে দেন স্যার। হ্যাঁ, সেটাই করার চেষ্টা করতেছি। আজকে আমার মাইনাস হয়। এক পাশে নিচে না, যুক্ত পথকে এক পাশে করো আর বাকি দিকে আলাদা করো। কি করছো, কোন করছো? ওকে, সো স্পেস এমন একটা সিস্টেম যেটা হলো তোমার ম্যানুয়াল সিস্টেম না, অটোমেটেড সিস্টেম। সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয় যেখান থেকে আমরা যে এটা হলো কি ক্রোমাটোগ্রাফিক টেকনিক ওয়াইডলি ইউজড ফর কোয়ান্টিটেটিভ এন্ড কোয়ালিটেটিভ অ্যানালাইসিস। কোয়ান্টিটিও ডিটারমাইন করা যায় এবং কোয়ালিটিও কি পরিমাণ পিওর কম্পাউন্ড নাকি হলো মিক্সড কম্পাউন্ড ইত্যাদি তোমার মাল্টি কম্পোনেন্ট মিক্সচারকে আলাদা করা যায়, আইডেন্টিফাই করা যায়, কোয়ান্টিফাই করা যায় এবং হলো কোয়ালিটি চেক করা যায় whether the compound is pure or not। এবং হলো তোমার এখানে অনেক যেটা আমরা গত ক্লাসে আলোচনা করছি, দুইটা সিস্টেম থাকে, একটা হলো মোবাইল ফেজ আর একটা হলো স্টেশনারি ফেজ। এবং দেখা যায় মোবাইল ফেজটা নরমালি এসপিএলসির ক্ষেত্রে এবং আয়ন ক্রোমাটোগ্রাফ এর ক্ষেত্রে, এই দুটার ক্ষেত্রে মোবাইল ফেজ হলো লিকুইড আর গ্যাস ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে সেটা গ্যাস। এবং কি কি সিস্টেম থাকে, একটা এসপিএলসির অটোমেটেড সিস্টেম যেটা ফুলি অটোমেটেড সিস্টেম, যে মোবাইল ফেজ পাম্প, একটা মোবাইল ফেজ কন্টেইনার থাকে, আমরা একটু পরে যখন হলো ইনস্ট্রুমেন্টাল ইয়েতে আসবো তখন দেখতে পাবো যে একটা মোবাইল ফেজ কন্টেইনার থাকে, সেখান থেকে পাম্প মোবাইল ফেজকে নেওয়ার জন্য অর্থাৎ লিকুইডকে টেনে নেওয়ার জন্য একটা পাম্প থাকে, একটা ইনজেক্টর থাকে যেখানে আমরা কি স্যাম্পল ইনজেক্ট করি, এবং একটা কি থাকে ডিটেক্টর থাকে, একটা ডিটেক্টর থাকে। এবং কলাম যেহেতু কি সেপারেট করে, এই কলামটা কি করে separation connected to the detector, SPLC কি করে allows detection and online identification of wide range of organic and inorganic compounds। এবং SPLC এর অনেকগুলো ভাগ থাকে তোমার, বিভিন্ন মেইনলি সবগুলোই কি লিকুইড ক্রোমাটোগ্রাফি, অর্থাৎ এখানে কোন প্রিন্সিপালের উপর ভিত্তি করে সেপারেশনটা হয়, যদি দুইটাই লিকুইড লিকুইড ক্রোমাটোগ্রাফি মানে হলো সলিড স্টেশনারি ফেজ এবং মোবাইল ফেজ দুইটাই লিকুইড। আবার লিকুইড সলিড ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে উল্টাটা, একটা হলো মোবাইল ফেজ লিকুইড থাকবে আর সলিড থাকবে। আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি যেটা একটু আগে আলোচনা করতেছিলাম, যে বিভিন্ন ধরনের আয়নকে ডিটারমাইন করার জন্য, যেমন আমরা যে মিনারেল ওয়াটার খাই সেখানে কি কি আয়ন আছে, কতটুকু আছে, এই আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি আয়নের পরিমাণ নির্ণয় করার জন্য এসপিএলসি ব্যবহার করা যায় এবং ব্যবহার করা হয়। তারপর সাইজ এক্সক্লুশন ক্রোমাটোগ্রাফি, সাইজ এক্সক্লুশন ক্রোমাটোগ্রাফি হলো মলিকুলার ওয়েট অনুযায়ী তোমার কম্পাউন্ড গুলোকে সেপারেট করবে এই ইনস্ট্রুমেন্টটা, এটা হলো সাইজ এক্সক্লুশন ক্রোমাটোগ্রাফি। অ্যাফিনিটি ক্রোমাটোগ্রাফি, যে কোন ধরনের কম্পাউন্ড গুলোর প্রতি অ্যাট্রাকশন বেশি, হাইলি তোমার হলো কিলেটিং এজেন্ট বা এই ধরনের কম্পাউন্ড গুলোকে তোমার আলাদা করার জন্য, পার্টিকুলারলি প্রোটিন, ডিএনএ, আরএনএ এই ধরনের কেমিক্যাল কম্পাউন্ড গুলো আইসোলেট করার জন্য অ্যাফিনিটি ক্রোমাটোগ্রাফি ব্যবহার। এবং কাইরাল ক্রোমাটোগ্রাফি কেমিক্যাল রিঅ্যাকশনকে ডিটেক্ট করার জন্য, যে কেমিক্যাল রিঅ্যাকশন কি ধরনের আছে, কাইরাল কেমিস্ট্রি যেটাকে আমরা বলা হয়, সেগুলোর জন্য হলো কাইরাল ক্রোমাটোগ্রাফি ব্যবহার করা হয়। এটা হলো যে হোয়াট ইজ এসপিএলসি বা হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি এন্ড देयर ক্লাসেস। তারপর হলো ইনস্ট্রুমেন্টেশন, পরীক্ষার সময় অনেক সময় আসে ইলাস্ট্রেট দা ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এ এসপিএলসি। সেক্ষেত্রে ইলাস্ট্রেশন যখন বলি তখন আমরা কি করতে হয়, যে ওয়ার্কিং প্রিন্সিপাল বলতে প্রিন্সিপাল প্লাস হলো এই ডায়াগ্রাম দিতে হয়, যে typical diagram of a SPLC instrumentation কি, a typical SPLC instrument contains mobile phase reservoir, যেটা একটু আগে আমরা বলতেছিলাম। এখানে দেখো
যে মোবাইল ফেজ রিজার্ভার এরকম একটা বটল থাকে। তোমরা যদি আমাদের হ্যাকেট ল্যাবে 3 নাম্বার ল্যাবে যে থাকো, সেখানে প্র্যাকটিক্যালি পার্টিকুলারলি সেখানে একটা আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি আছে এবং তার উপরে এরকম দুটো বটল দেওয়া থাকে, যেটাখানে আমরা মোবাইল ফেজ রেখে দেই এবং সেখান থেকে কি মোবাইল ফেজ থেকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য একটা পাম্প থাকে সেকেন্ড পার্ট, যেটা এই পাম্প কি প্রেসারের সাহায্যে কি করে এই রিজার্ভার থেকে হলো স্যাম্পলটাকে নিয়ে আসে এবং নিয়ে আসার পরে এটা কি করে তোমার স্যাম্পল ইনজেকশন সিস্টেমের মধ্যে, স্যাম্পল ইনজেকশন সিস্টেম হলো এটা এখানে নিয়ে আসে পাম্প থেকে এবং এখানে কি হয় ইনলাইন কি সলভেন্ট ফিল্টার, সলভেন্টটাকে ফিল্টার করা হয়। এখানে যদি কোনো ধরনের কি বলা যায় কন্টামিনেন্ট আয়ন থাকে, মলিকুল থাকে, সেগুলোকে ফিল্টার করার জন্য শুধুমাত্র কি তোমার আমাদের যে সলভেন্ট ওয়াটার, মিথানল, ইথানল এটসেট্রা এটসেট্রা এগুলোকেই পাঠাবে এই ফিল্টারের মধ্য দিয়ে সেটা। এবং তারপরে হলো এখান থেকে স্যাম্পল ইনজেকশন ভালভের এখানে আমরা সিরিঞ্জের সাহায্যে স্যাম্পলটাকে অ্যাপ্লাই করি, সিরিঞ্জের সাহায্যে স্যাম্পল এগুলোকে তোমরা এভাবে না দিয়ে কি করতে পারো ফ্লো ডায়াগ্রাম হিসেবে দেয়া যায়, যে জাস্ট হলো ফ্লো ডায়াগ্রাম এখানে একটু এরকম দিয়েছি যাতে হলো যে ইনস্ট্রুমেন্টটা আসলে কি ধরনের সিস্টেম সেটা। তারপর সেখান থেকে হলো তোমার যাই হলো প্রি কলাম ফিল্টার, স্যাম্পলের মধ্যে যদি কোনো ধরনের ডেব্রিজ থাকে, সাধারণত অর্গানিক স্যাম্পল গুলো আমরা কি করি তোমার অর্গানিক সলভেন্ট এক্সট্রাক্ট করি এবং সেখানে দেখা যায় অনেক সময় ছোট ছোট ন্যানো পার্টিকেল বা এরকম পার্টিকেল থাকে এবং এই প্রি কলাম ফিল্টার গুলো কি করে ওই ধরনের ছোট পার্টিকেল গুলোকে আটকে দেয় এবং শুধুমাত্র হলো তোমার যে ম্যানুয়াল সিস্টেম যেটা এবং হলো এসপিএলসি অটোমেটেড সিস্টেম, এই সব জায়গায় এই কমন কি তোমার এই ইয়েগুলো ব্যবহার করা হয়, কি বলা যায় এই মোবাইল ফেজ গুলো ব্যবহার করা হয়। কিছু আছে পোলার, যেমন হলো মিথানল, তারপর হলো তোমার হলো অন্যান্য ইথানল, এসিটোন ইত্যাদি হলো তোমার মিথানল, ইথানল, এসিটোন ইত্যাদি হলো হাইলি পোলার অর্গানিক সলভেন্ট। ওয়াটারও তাই পোলার অর্গানিক সলভেন্ট। আর নন পোলার অর্গানিক সলভেন্ট হলো হেক্সেন, বেনজিন, টলুইন ইত্যাদি হলো নন পোলার বা ভেরি লো পোলার। আর মিডল রেঞ্জে আছে হলো ক্লোরোফর্ম, ইথাইল এসিটেট, এসিটোনাইট্রাইল ইত্যাদি হলো মিডল রেঞ্জে। অর্থাৎ কি যদি 1 থেকে তোমার 10 হলো সাধারণত পোলারিটি ইন্ডেক্স আমরা বলি, 0 পোলারিটি বলি হলো হেক্সেন, তারপর আস্তে আস্তে বাড়তে থাকে বেনজিন, টলুইন, জাইলিন, এগুলো আস্তে আস্তে বাড়তে থাকে। মিডলে অ্যারাউন্ড 5 হলো ক্লোরোফর্ম, ক্লোরোফর্ম তারপর ইথাইল এসিটেট, এসিটোনাইট্রাইল এগুলো হলো অ্যারাউন্ড 5। আর তারপরে হলো আছে হলো তোমার কি বলা যায় ইথানল, এসিটোন, মিথানল হলো অ্যারাউন্ড 9, তারপর হলো ওয়াটার এটাও অ্যারাউন্ড হলো 9। তাহলে এই মোবাইল ফেজ গুলো আইদার সিঙ্গেল হিসেবে ব্যবহার করে, একটা সলিটারি অর্থাৎ তোমার আইসোক্রেটিক যদি আমরা বলি শুধুমাত্র একটা সিঙ্গেল সলভেন্ট হিসেবে ব্যবহার করা হয়। অনেক সময় কি মিক্সচার হিসেবে ব্যবহার করা হয়, মিক্সচার অর্থাৎ তোমার ধরো ক্লোরোফর্ম এবং হলো ধরো ইথানল হয়তো 60-40 ব্যবহার করলো, 60% হলো ইথানল, 40% মিথানল এবং আস্তে আস্তে কি এই রেশিওটা ধরো প্রথমে হলো আমরা ব্যবহার করি কিভাবে যে এটা হলো একটা হলো আইসোক্রেটিক মানে হলো একটাই সলভেন্ট সিস্টেমের একটাই রেশিও থাকবে যে 50-50, 60-40 হোল অ্যানালাইসিসের সময় এই একই সলভেন্ট সিস্টেম যখন যায় তখন তাকে বলা হয় আইসোক্রেটিক ইলুশন। হ্যাঁ, আইসোক্রেটিক ইলুশন। আর যখন হলো তোমার আমরা এই রেশিওটা দুইটা সলভেন্টের মিক্সচারের রেশিওটা চেঞ্জ করব কিছুক্ষণ পর পর ইন্টারভেলে, তখন সেটাকে বলা হয় গ্রেডিয়েন্ট সিস্টেম। গ্রেডিয়েন্ট সিস্টেম যখন কিরকম করি আমরা, ফর এক্সাম্পল ক্লোরোফর্ম মিথানল যদি বলি, প্রথমে হয়তো আমরা 10% ক্লোরোফর্ম 10% ইথানল দিব, 90% ক্লোরোফর্ম দিব। তারপর আস্তে আস্তে কি ক্লোরোফর্মের পরিমাণ কমাবো, 80% ক্লোরোফর্ম, 20% ইথানল, 70% ক্লোরোফর্ম, 30% ইথানল, এরকম করলে কি হয় গ্রেডিয়েন্ট সিস্টেম যখন দিব তখন তার সলুবিলিটির উপর এই মিক্সচারের সলুবিলিটি ভিত্তি করে কম্পাউন্ড গুলো আস্তে আস্তে সেপারেট হবে লাইক দিস ওয়ান উইথ টাইম, যে সময়ের সাথে সাথে এরকম কোনটা কম সময়ে আসবে। যেমন ধরো ইথানল যদি দেই
100% ইথানল দিলে প্রথমে এই বড় পিক হয়তো এখানে আসতো, কিন্তু যেহেতু আমরা কি গ্রেডিয়েন্ট ব্যবহার করা হয় এসপিএলসি সিস্টেমে সাধারণত, সেই কারণে কি যে প্রথমে একটা নন পোলার থাকে যেটাতে হলো ওই পার্টিকুলার কম্পাউন্ডটা কম সলুবল, এই কারণে এটা কি পরের দিকে আসে, আগে যেগুলো বেশি সলুবল সেগুলো প্রথমে চলে আসে, যেটা কম সলুবল সেটা দেরিতে আসে, অর্থাৎ কি রিটেনশন টাইম কলামে বেশি সময় ধরে থাকে, ডিটেক্টরে আসতে বেশি সময় লাগে, স্পিড কম বেশি হয়। হ্যাঁ, যে ঢাকা থেকে ময়মনসিংহে যেতে যতক্ষণ লাগে, যদি বেশি স্পিডে বেশি সময় যাবে, কম স্পিডে কম যাবে, গাড়ির উপর নির্ভর করে, এখানেও তাই সফটওয়্যার সিস্টেমের উপর নির্ভর করে সেপারেশনটা কত দ্রুত হবে, কত ভালো হবে। তাহলে এগুলো হলো কমন মোবাইল ফ্রেজেস ইউজড ইন কি বলে ইউজড ইন এসপিএলসি। তারপরে কি তোমার এসপিএলসি তে অনেক ধরনের ডিটেক্টর ব্যবহার করা হয়, কিছু ডিটেক্টর আছে সব ধরনের কম্পাউন্ডকেই তোমার ডিটেক্ট করতে পারে, যেমন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিটেক্টর, এটা একটা জেনারেল জেনারেল হলো তোমার কি বলা যায় ডিটেক্টর, যেটা মোটামুটি সব ধরনের কম্পাউন্ডেই ডিটেক্ট করতে পারে, রেসপন্ড করতে পারে, বাট কি হয় লিমিটেড সেন্সিটিভিটি যখন খুব কম পরিমাণে থাকে তখন সেটা ডিটেক্ট করতে পারে না, এই কারণে এটা হলো কি লিমিটেড ডিটেক্টিভিটি থাকে। এই কারণে কি বিভিন্ন ধরনের আমাদের টার্গেটের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ডিটেক্টর ব্যবহার করা হয়, যেমন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, অ্যাবজর্বেন্স ডিটেক্টর, ফ্লোরোসেন্ট ডিটেক্টর। ফ্লোরোসেন্স ডিটেক্টর হলো যে ধরনের কম্পাউন্ড গুলোকে লাইট এমিট করে, সেই ধরনের কম্পাউন্ড গুলো ডিটেক্ট করার জন্য এই পার্টিকুলার টাইপের হলো তোমার ডিটেক্টর ব্যবহার করে। তারপর ইলেকট্রোকেমিক্যাল ডিটেক্টর, এটা ব্যবহার করা হয় যেমন হলো আমাদের কি এখন মোবাইলের যে ব্যাটারি, এই ব্যাটারি গুলোতে কি ধরনের কেমিক্যাল কম্পাউন্ড দিলে কতদিন থাকবে, কতক্ষণ চার্জ থাকবে, সেগুলো ডিটেক্ট করার জন্য ইলেকট্রোকেমিক্যাল ডিটেক্টর ব্যবহার করা হয়। কন্ডাক্টিভিটি ডিটেক্টর, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি মেজার করার জন্য। মাস স্পেকট্রোমেট্রি, যে কম্পাউন্ডটা আমরা হলো কি সেপারেট করতেছি স্পেসির সাহায্যে, সেটার মলিকুলার ওয়েট কত, সেটার কারণে যদি আমরা এই ডিটেক্টরটা পার্টিকুলারলি ব্যবহার করি তাহলে সেটা হলো তার মলিকুলার ওয়েটও দিয়ে দিবে, কম্পাউন্ড সেপারেশন করার সাথে সাথে তার মলিকুলার ওয়েট দিয়ে দিবে, তার মলিকুলার ওয়েট কত। এফটিআইআর ডিটেক্টর, কোন ধরনের ফাংশনাল গ্রুপ আছে, কোন ধরনের ফাংশনাল গ্রুপ আছে ওই পার্টিকুলার কম্পাউন্ডে, যে কার্বক্সিল গ্রুপ নাকি হলো তোমার কিটোন গ্রুপ না অ্যালডিহাইড গ্রুপ নাকি হলো তোমার হাইড্রোক্সাইড গ্রুপ, কয়টা আছে সেগুলো হলো এটার সাহায্যে তোমার জানা যায় এই ডিটেক্টর যদি আমরা দেই এফটিআইআর ডিটেক্টর। লাইট স্ক্যাটারিং, কম্পাউন্ডের কি অপটিক্যাল প্রপার্টিজ কি সেগুলো জানার জন্য লাইট স্ক্যাটারিং হলো অপটিক্যাল অ্যাক্টিভিটি ডিটেক্টর। এলিমেন্ট সিলেক্টিভ, কোন একটা পার্টিকুলার এলিমেন্ট জানার জন্য যে ওই পার্টিকুলার এলিমেন্ট ওই কম্পাউন্ডে আছে কিনা সেটা জানার জন্য আমরা এলিমেন্ট সিলেক্টিভ ডিটেক্টর ব্যবহার করি। এবং ফটো আয়নাইজেশন, লাইট সেন্সিটিভ কিনা কম্পাউন্ডটা, যেমন ফাইটোহরমোন, ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড বা অক্সিন যেটা আমরা বলি, সেটা হলো কি লাইটে আয়োনাইজ হয়ে যায়, লাইটের মধ্যে ভেঙে যায়, যে কম্পাউন্ডকে যদি তোমরা লাইটে এক্সপোজ করি আমরা এটা হলো অক্সিডাইজড হয়ে যায়, এই কারণে এই ধরনের কম্পাউন্ড গুলো ডিটেক্ট করার জন্য হলো এই ফটো আয়নাইজেশন ডিটেক্টর ব্যবহার করা হয়। এগুলো হলো মোটামুটি ডিটেক্টরস ইউজড ইন এসপিএলসি সিস্টেম। দেন অ্যাপ্লিকেশন অফ এসপিএলসি, যে এসপিএলসি কিভাবে কে আমরা কোন কোন ফিল্ডে অ্যাপ্লাই, অনেকগুলো ফিল্ডে এসপিএলসি কে অ্যাপ্লাই করা যায়, স্টার্টিং ফ্রম ফুড টু কি ডায়াগনস্টিক সেন্টার, এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস, মলিকুলার অ্যানালাইসিস, ফরেনসিক কেমিস্ট্রি এটসেট্রা এটসেট্রা। যেমন ফুড অ্যানালাইসিস, পেস্টিসাইডে ফাঙ্গিসাইডস আছে কিনা, রেসিডিউ অ্যানালাইসিসের জন্য তোমার ভেজিটেবলস এর সালাদে, ওয়াটারে এটসেট্রা এটসেট্রা, সেখানে পার্টিকুলারলি সেকেন্ডারি মেটাবোলাইট আছে কিনা কোন পার্টিকুলার সেকেন্ডারি মেটাবোলাইট ফুডে, সেগুলো ডিটেক্ট করা যায় স্পেসির সাহায্যে, অ্যামাইনো অ্যাসিড আছে কিনা ডিটেক্ট করা যায়। তারপর এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস, এনভায়রনমেন্টাল পলিউটেন্টস অ্যানালাইসিস করার জন্য হেভি মেটাল আছে কিনা, কোন ধরনের কি পিএসসি পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন আছে কিনা, সেগুলো তোমার অর্গানিক কন্টামিনেন্টস যেগুলো এনভায়রনমেন্টাল ইয়েতে ওয়াটারে সয়েলে আছে কিনা সেগুলোর জন্য। তারপর ইনঅর্গানিক সাবস্টেন্সেস পার্টিকুলারলি আয়নস, মেটাল আয়ন গুলো করা যায়, মেজার করা যায়।
তারপরে কসমেটিক ইন্ডাস্ট্রিতে বা পারফিউম ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়। তারপর হলো এই যে ডাইং ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা, ফার্মাসিউটিক্যাল এন্ড ড্রাগস একটা ইম্পর্টেন্ট পার্ট। যে সমস্ত ফার্মাসিউটিক্যাল কোম্পানি আমাদের দেশে আছে তাদেরকে একটা এরকম সিস্টেম অ্যাটলিস্ট শোর জন্য হইলো তাদের ল্যাব থাকতে হয় ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলোতে, এবং তাদেরকে সেগুলো রুটিন অ্যানালাইসিস করতে হয়, যে পিউরিটি টেস্টিং, কনসেন্ট্রেশন। আমরা বলি যে প্যারাসিটামল 500 মিলিগ্রাম, আসলে সেখানে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট 500 মিলিগ্রাম আছে কিনা ওই প্যারাসিটামল ট্যাবলেটের মধ্যে, এবং সেখানে অন্যান্য কম্পাউন্ড কি আছে যেগুলোর জন্য সাইড এফেক্ট হতে পারে, তার পরিমাণ কত। হ্যাঁ, একটা ড্রাগটা হলো সঠিকভাবে প্রিজারভেটিভ দেওয়া হয়েছে কিনা, যে বলছে যে এক্সপায়ারি ডেট 2 বছর 3 বছর থাকে একটা ঔষধের, আসলে 2 বছর 3 বছর থাকার মতো প্রিজারভেটিভ দিয়েছে কিনা, তারা কতটুকু দিয়েছে, কি পরিমাণ দিলে সেটা হলো সাইড এফেক্ট দেখা দিবে না, এগুলো সব ডিটারমাইন করার জন্য এসপিএলসি ব্যবহার করা হয়। তারপরে ক্লিনিক্যাল কেমিস্ট্রি, আমরা যখন ডায়াগনস্টিক সেন্টারে যাই সেখানে বিভিন্ন ধরনের এসপিএলসি সিস্টেমও ব্যবহার করা হয়। যেমন সিম্পল একটা ক্রোমাটোগ্রাফ, ইসিজি মেশিন, এটাও একটা ক্রোমাটোগ্রাফ। এটা হলো অন্য টেকনিক ব্যবহার করে, যে পালস ইউজ করে, যে আমাদের হলো কি বলা যায় হার্টের কন্ডিশন কি ধরনের আছে সেটা ব্যবহার করে। তারপর হলো তোমার ব্যবহার করে যে আমরা বলি ইকোকার্ডিওগ্রাম, এগুলো সবই আসলে ক্রোমাটোগ্রাফি টেকনিক ব্যবহার করে, প্রিন্সিপাল ব্যবহার করে, জাস্ট ভেরিয়েন্ট বিভিন্ন মেশিনের। এন্ড আদার এরিয়াস কি ইলেকট্রোলাইটিক এনার্জি, মেটাল, নাইট্রোবেনজোইক অ্যাসিড, নিকেল প্লেটিং বা ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয় হলো তোমার এসপিএলসি সিস্টেম। সাধারণত দেখা যায় যে পরীক্ষার সময় যখন কোশ্চেন আসে তখন এসপিএলসি সিস্টেমের মধ্যে এসপিএলসি, ক্রোমাটোগ্রাফি এই দুইটা, এবং হলো তোমার টিএসসি, এই তিনটা পার্ট মিলে দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে শুধুমাত্র কি কলাম ক্রোমাটোগ্রাফি এবং টিএলসি থেকে একটা কোশ্চেন আসে ফুল মার্কসের। তোমাদের 3 ক্রেডিট যেহেতু সেখানে হলো 7 মার্কসের কোশ্চেন থাকে একটা কোশ্চেন। হয়তো দেখা যাবে যে ইলাস্ট্রেশন আসলে 4 নাম্বার 5 নাম্বার থাকে, সাথে ছোট একটা কোশ্চেন থাকে এরকম ডেফিনিশন, বা হলো মোবাইল পেজ কি ব্যবহার করা হয়, বা হলো তোমার কি বলা যায় এটাকে কি ধরনের স্টেশনারি পেজ ব্যবহার করা হয়, অথবা অ্যাপ্লিকেশন কি। এসপিএলসি থেকে আসলে দেখা যায় যে ইলাস্ট্রেশন এবং তার অ্যাপ্লিকেশন অফ এসপিএলসি, অথবা কি ধরনের ডিটেক্টর ব্যবহার করে, জাস্ট নামগুলো সেগুলো এরকম ভাবে আসে, যে ওয়ার্কিং প্রিন্সিপল অফ এসপিএলসি, এগুলো এরকম ভাবে আসে। এগুলোর জন্য এসপিএলসির জন্য অনেকগুলো বই আছে, ফান্ডামেন্টালস অফ অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি, ডগলাস এন্ড স্কুপ তার বইও আছে। এছাড়াও অন্যান্য যে কোনো অ্যানালিটিক্যাল কেমিস্ট্রির বইয়ে এই এসপিএলসি বা হলো টিএলসি বা কলাম ক্রোমাটোগ্রাফি এগুলো পাওয়া যায়। সবগুলোরই প্রিন্সিপাল এক, হয়তো ভাষাগত কোনো পার্থক্য আছে, বাট প্রিন্সিপাল এবং ইনস্ট্রুমেন্টেশন অলমোস্ট সেম। সো তোমরা যে কোনোটাই ফলো করতে পারো। নেক্সট, গ্যাস ক্রোমাটোগ্রাফি। গ্যাস ক্রোমাটোগ্রাফি হলো একটা সিস্টেম, যে সিস্টেমে মোবাইল ফেজ হিসেবে গ্যাসকে ব্যবহার করা হয়, মোবাইল ফেজ হিসেবে গ্যাসকে ব্যবহার করা হয়, এবং স্টেশনারি ফেজ সাধারণত সলিড বা লিকুইড হয়, যেটা একটা কলামের মধ্যে থাকে। একটু আগে যখন আমরা কি এসপিএলসি তোমার কি বলা যায় এসপিএলসি ইনস্ট্রুমেন্টেশন দেখেছি, সেখানে আমরা একটা কলাম, লম্বা সিলিন্ড্রিক্যাল টিউবের মতো একটা কলাম দেখেছি, লম্বা সিলিন্ড্রিক্যাল টিউবের মতো কলাম, এটা হলো এসপিএলসির কলাম। একইভাবে তোমার আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি বা গ্যাস ক্রোমাটোগ্রাফিতেও এরকম একটা কলাম থাকে, বাট পার্থক্য হলো যে গ্যাস ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে তোমার গ্যাস ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে আমরা সাধারণত কি গ্যাসটাকে তোমার কলাম হিসেবে, মোবাইল ফেজ হিসেবে ব্যবহার করি, যেটা কি আইদার সলিড অর লিকুইড স্টেশনারি ফেজের মধ্যে দিয়ে যাবে। যদি স্টেশনারি ফেজ লিকুইড হয় তাহলে সেটাকে আমরা বলি গ্যাস লিকুইড ক্রোমাটোগ্রাফি, আর যদি স্টেশনারি ফেজ সলিড হয় সেটাকে বলি আমরা গ্যাস সলিড ক্রোমাটোগ্রাফি। সেটা কি থাকে যে যেখানে হলো সলিড হলো স্টেশনারি ফেজ আর মোবাইল ফেজ হলো অলওয়েজ গ্যাস ইন গ্যাস ক্রোমাটোগ্রাফি। এবং এখানে কি ব্যবহার করা হয়, ইনার্ট গ্যাস, যে গ্যাসগুলো আমাদের স্যাম্পলে যে কম্পাউন্ড গুলো থাকবে
সেই কম্পাউন্ড গুলোর সাথে বিক্রিয়া করবে না, রিঅ্যাকশন করবে না, শুধুমাত্র ওই কম্পাউন্ড গুলোকে তারা কি করবে, তাদের সাথে ট্যাগ করে নিয়ে যাবে ডিটেক্টর পর্যন্ত। যেমন হিলিয়াম, নাইট্রোজেন, হাইড্রোজেন, আর্গন, এই ধরনের বিভিন্ন গ্যাসগুলো ব্যবহার করা হয়, যাতে হলো কি করে তোমার সেগুলো হলো ওই গ্যাসগুলোকে তোমার নিয়ে যাইতে পারে। এবং নরমালি তোমার গ্যাস ক্রোমাটোগ্রাফির সাহায্যে প্রয়োজন হয় আমাদের তখন যখন আমরা কি পার্টিকুলারলি অ্যান্টিবায়োটিক রেসিডিউ অ্যানালাইসিস, তারপরে হলো তোমার পেস্টিসাইড রেসিডিউ অ্যানালাইসিস, এই দুইটা জিনিস যখন আমরা অ্যানালাইসিস করতে যাই পার্টিকুলারলি, তখন আমাদেরকে তোমার এই গ্যাস ক্রোমাটোগ্রাফি মেশিন থাকতে হয়। তোমরা যে ট্যুরে গিয়ে থাকো হেকেমের ফ্যাক্টরিতে মাসকান্দায়, সেখানেও একটা গ্যাস ক্রোমাটোগ্রাফ মেশিন আছে, যেখান দিয়ে তারা হলো তাদের যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট গুলো আছে, সেই অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট গুলো তারা মেজার করে গ্যাস ক্রোমাটোগ্রাফ মেশিনের সাহায্যে। আমাদের সেন্ট্রাল ল্যাবও আছে একইভাবে, তারা ওইখানে কাজ করে। তাহলে অপারেটিং প্রিন্সিপাল কি? অপারেটিং প্রিন্সিপাল হলো যে লিকুইড ক্রোমাটোগ্রাফির মতোই, যে এখানে মোবাইল ফেজ এবং হলো কি সলিড বা লিকুইড স্টেশনারি ফেজের মধ্যে পার্টিশনিং হয় তোমার আমাদের টার্গেট কম্পাউন্ড গুলো, এবং এই টার্গেট কম্পাউন্ড গুলো কিভাবে গ্যাসের সাথে চলে যায়, এগুলোকে হাই টেম্পারেচারে কি করা হয়, টার্গেট কম্পাউন্ড গুলোকে হাই টেম্পারেচারে ইভাপোরেট করা হয়, গ্যাসিয়াস কন্ডিশনে নিয়ে যাওয়া হয়, যাতে তারা কি ইজিলি গ্যাসের সাথে মুভ করতে পারে টু দা ডিটেক্টর থ্রো কলাম। এবং কি ভ্যাপরাইজেশন যখন হয়, carried through the column by flowing inert gas such as helium or nitrogen which is called a carrier gas। এবং এই ক্যারিয়ার গ্যাস কি অনেক সময় সিঙ্গেলও ব্যবহার করা হয়, অনেক সময় মিক্সচারও ব্যবহার করা হয় মোবাইল ফেজ হিসেবে। এবং যে কলাম গুলো থাকে, কলামে কি থাকে, স্টেশনারি ফেজ থাকে, ভিসকাস লিকুইড থাকে, হাই বয়লিং পয়েন্ট লিকুইড থাকে, অথবা কি সলিড কম্পোনেন্ট থাকতে পারে। এবং যখন মোবাইল ফেজটা অর্থাৎ কি গ্যাসটা স্যাম্পলকে, ভেপোরাইজ স্যাম্পলকে এই কলামের মধ্য দিয়ে নিয়ে যায়, তখন তারা এই দুই ফেজের কার প্রতি এফিনিটি বেশি, স্টেশনারি ফেজে থাকবে পছন্দ বেশি করে, নাকি এই হলো কি মোবাইল ফেজের সাথে চলে যাবে, সেটার উপর ভিত্তি করে পার্টিশনিং গুলো হয়। যেগুলো কি মোবাইল ফেজের প্রতি হাই এফিনিটি থাকে, সেগুলো হলো কুইকলি মুভ করে, অর্থাৎ মোবাইল ফেজের সাথে বের হয়ে যায়, যেহেতু কি ফ্লোয়িং গ্যাস বের হয়ে যায়। আর যেগুলো হলো কি স্ট্রঙ্গার অ্যাট্রাকশন টু দ্য স্টেশনারি ফেজ, সেগুলো তোমার স্টেশনারি ফেজে থেকে যায়। ফর এক্সাম্পল, আমরা যখন চা তৈরি করি, চা পাতা থেকে, চা পাতা যখন গরম পানিতে আমরা হলো কি বয়েল করি, ফুটাই, 1-2 মিনিট পরে যে কম্পাউন্ড গুলো কি, যে কম্পাউন্ড গুলো ওয়াটারে সলুবল, সেগুলো 1-2 মিনিটের মধ্যে চলে আসে ওয়াটারে। এবং কি আমরা ব্ল্যাক টি যেটা র টি যেটা বলি আমরা, র টি যেটা আমরা খাই, সেটা হলো যেগুলো খুব দ্রুত হলো এই বয়লিং ওয়াটারে হলো ডিজলভ হয়, দেখে চলে আসে। তারপর যেটা আমরা ছাঁকনি দিয়ে ছেঁকে রাখি, স্প্যান্ড টি লিভস, চা পাতা, সেখানেও কিন্তু কালার থাকে। কালার কেন থাকে? কারণ ওইখানে কিছু কম্পাউন্ড আছে, ট্যানিন পার্টিকুলারলি। এই ট্যানিন গুলো কি, সেগুলো ওয়াটার সলুবল না। এই ট্যানিন কম্পাউন্ড গুলো হলো ওয়াটার সলুবল না দেখে হাইড্রোলাইজেবল না, সে কারণে তারা কি ওই চা পাতার মধ্যে থেকে যায়। এই কারণে কি আমরা যেটা ফেলে দেই চা তৈরি করার পরে, সেটাও কালার। কিন্তু সেটাকে যদি আমরা মিথানল, ইথানল ইত্যাদি যে ডিজেল করতাম, তার একটা হোয়াইট লিভস, ওখানে ট্যানিনও থাকতো না, শুধুমাত্র মানে কি যে স্প্যান্ড টি লিভস, যেটা হোয়াইট কালার লিভস, অর্থাৎ সব ধরনের কালার চলে যেত। তাহলে একইভাবে তার মানে কি চা পাতার প্রতি যে চায়ের যে পাতার মধ্যে যে সেলুলোজ থাকে, চা পাতার মধ্যে যে সেলুলোজের প্রতি অ্যাট্রাকশন বেশি যেগুলো, সেগুলো কিন্তু ওখানে রয়ে গেছে। আর যেগুলো হলো গরম পানিতে সলুবল, সেগুলো হলো 1-2 মিনিটের মধ্যে চলে আসে। এবং যেটা আমরা হলো ক্যাফেইন, তারপর আরো অন্যান্য কালারিং কম্পাউন্ড গুলো, সেগুলো হলো 1-2 মিনিটের মধ্যে ওয়াটারে চলে আসে। তাহলে একইভাবে গ্যাস ক্রোমাটোগ্রাফিও কাজ করে, যে তারা হলো তোমার এই সেম প্রিন্সিপাল, যেগুলো হলো গ্যাসের প্রতি হলো অ্যাট্রাকশন বেশি, তাড়াতাড়ি সেগুলো গ্যাসের সাথে চলে যায়। আর যেগুলো স্টেশনারি ফেজে প্রতি অ্যাট্রাকশন বেশি, সেগুলো সেখানে থেকে যায়। সেগুলোকে আরো স্ট্রঙ্গার গ্যাসের সাহায্যে সেগুলোকে হলো ক্লিন আপ করতে হয় আফটার দা অ্যানালাইসিস। এটা হলো ইনস্ট্রুমেন্টেশন অফ টাইপিক্যাল গ্যাস ক্রোমাটোগ্রাফ মেশিন।
সেখানে কি কি থাকে, একটা গ্যাস কেরিয়ার থাকে, কেরিয়ার গ্যাস থাকে, বা একটা হলো তোমার হলো সিলিন্ডার যেটা গ্যাস কেরিয়ার, তারপর ফ্লো কন্ট্রোলার। আমরা যদি এই যে এলপি গ্যাস সিলিন্ডার গ্যাস যেটা বাসা বাড়িতে ব্যবহার করি, সেটা যদি আমরা দেখি ওই গ্যাসের সিস্টেমটা, সেখানে কি একটা কেরিয়ার থাকে, সিলিন্ডার থাকে, তার মাথায় একটা ফ্লো কন্ট্রোলার থাকে, যেটা আমরা হলো কি লুজ করে দিলে সেখান থেকে গ্যাস হলো চুলার মধ্যে যায়, তাহলে সেখানে যায়। এবং তারপর একটা স্যাম্পল ইনজেক্টর থাকে, একটা কলাম থাকে, স্যাম্পল ইনজেক্টর থাকে যেটা, এবং সেটা কি কলামের মধ্যে দিয়ে যাবে। এই কলামটা থাকে ওভেনে, যাতে হলো, কেন কলাম ওভেনে থাকবে, স্যাম্পলটা যখন হলো কলামে যাবে, এই ওভেনে কলামে ঢুকার আগে ওভেনের মধ্যে দিয়ে যখন যাবে, তখন সেটা কি করবে, সেটাকে হলো তোমার ভ্যাপোরাইজ করবে। এই কলামের মধ্যে দিয়ে যাওয়ার সময় এখানে ওভেনে ঢুকার পর এটা ভ্যাপোরাইজ হবে, এবং তারপরে হলো কি গ্যাসের সাথে এটা যাবে হিটেড ব্লক, স্যাম্পল ইনজেকশন সিস্টেম ও হিটেড ব্লক, সেখানে কি অনেকটা ইভাপোরেশন হয়ে যায়, ভ্যাপোরাইজেশন হয়ে হলো আরো পরে যে এখানে, এবং সেটা কলামের মধ্যে দিয়ে ডিটেক্টরে যাবে, এবং ফাইনালি রেকর্ডারে রেকর্ড হবে, এবং একটা এক্সিট পোর্ট থাকে যেখান থেকে হলো গ্যাসটা বের হয়ে যায়। তাহলে এটা হলো গ্যাস সোর্স বা গ্যাস কেরিয়ার, যেখান থেকে কি এটা হলো ফ্লো কন্ট্রোলার নাম্বার 2। নাম্বার 3 ডেসিক্যান্ট, যদিও এটা হলো আমাদের আগের পেজে যে ইনস্ট্রুমেন্টাল এই পার্টে নাই। ডেসিক্যান্ট মানে হলো গ্যাসটার মধ্যে অনেক সময় ময়েশ্চার থাকে, এই ময়েশ্চারটাকে রিমুভ করার জন্য এখানে কিছু ডেসিক্যান্ট থাকে, যেটা হলো তোমার এখান দিয়ে যায়। এখানে আবার কি রেফারেন্স গ্যাস সিস্টেম, যে কিছু রেফারেন্স থাকে যে গ্যাস সিস্টেম, সেখানে হলো তোমার যাতে হলো গ্যাসের অ্যানালাইসিস যেটা সেটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য, এবং তারপরে সেটা স্যাম্পল ইনজেকশন ব্লকের মধ্য দিয়ে যায়, এবং ফাইনালি কি স্যাম্পল ইনজেকশন ব্লক থেকে ওভেনের মধ্যে থাকা কলামে যায়, এবং ডিটেক্টর রেকর্ডার হয়ে রেকর্ড করে। একইভাবে তোমার এটা হলো বর্ণনা, যে যে ডেসক্রিপশন অফ গ্যাস লিকুইড ক্রোমাটোগ্রাফি ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ, অনেক সময় এই বর্ণনা এবং হলো ছবি এই দুইটা আসে, যে ডেসক্রাইব দ্য ইনস্ট্রুমেন্টেশন অফ গ্যাস লিকুইড ক্রোমাটোগ্রাফি উইথ নিট ডায়াগ্রাম বা ফ্লো ডায়াগ্রাম। তাহলে অথবা শুধুমাত্র ইলাস্ট্রেট দ্য ইনস্ট্রুমেন্টেশন অফ গ্যাস লিকুইড ক্রোমাটোগ্রাফি। তাহলে এই ছবি প্লাস বর্ণনা দুইটাকে দিতে হবে। এখানে কোন পার্টের কোন কাজ, যে ড্রাই ক্যারিয়ার গ্যাস হলো 1 থেকে 5 ড্রাই ক্যারিয়ার গ্যাস সাপ্লাই করার জন্য। তারপর ইনজেকশন ব্লকে আমরা কি স্যাম্পলটাকে অ্যাপ্লাই করি যে সিরিঞ্জ দিয়ে, সাধারণত কয়েক মিলিমিটার বা হলো তোমার কয়েক মাইক্রোলিটার 100 মাইক্রোলিটার বা 0.1 ml স্যাম্পল অ্যাপ্লাই করা হয়, এবং সেগুলো কি তোমার হলো যায় হলো কলামের দিকে যায় হলো, যেখানে হলো কি কলাম হলো ওভেনে রাখা আছে, এবং সেখান থেকে পরে সেটা হলো ডিটেক্টরে যায়, ফাইনালি রেকর্ডার যায়। ডিটেক্টর বিভিন্ন ধরনের ডিটেক্টর আমরা ব্যবহার করতে পারি, থার্মাল কন্ডাক্টিভিটি ডিটেক্টর কমনলি ইউজড এটা, তারপরে আমরা হলো ফ্লেম আয়োনাইজেশন ডিটেক্টর, হ্যাঁ, আয়ন গুলো ডিটেক্ট করার জন্য। এছাড়াও আমরা অন্যান্য ডিটেক্টর পরে পেজে আছে, এবং রেকর্ডারের মধ্যে দিয়ে যখন যায় এখানে একটা ক্রোমাটোগ্রাম দেয়, সেম লাইক আমরা যে ইসিজি রিপোর্ট দেখি সেগুলোর মতো, এবং ফাইনালি ব্যাপারটা কি হয়, মেশিন থেকে বের হয়ে যায়, ডিটেক্টর থেকে বের হয়ে যায় থ্রু দা এক্সিট পোর্ট। এগুলো হলো ডিটেক্টর। কোন কোন ধরনের ডিটেক্টর আমরা হলো ব্যবহার করতে পারি, এই ক্ষেত্রেও কি থার্মাল কন্ডাক্টিভিটি ডিটেক্টর ইউনিভার্সাল, সব ধরনের কমন, এটা হলো জেনারেল। এছাড়া কি কিছু স্পেশাল ডিটেক্টর ব্যবহার করে, যেমন হল ফ্লেম আয়োনাইজেশন ডিটেক্টর, কার্বন কম্পাউন্ড, কার্বন আছে যে সমস্ত কম্পাউন্ড গুলো অর্গানিক কম্পাউন্ড, ইলেকট্রন ক্যাপচার ডিটেক্টর, হ্যালোজেনেটেড কম্পাউন্ড যেখানে ক্লোরিন ব্রোমিন ব্রোমিন আয়োডিন আছে, ফটো আয়োনাইজেশন অ্যারোমেটিক কম্পাউন্ড গুলো ডিটেক্ট করার জন্য। তারপরে হলো ফ্লেম ফটোমেট্রিক, যেখানে সালফার এবং ফসফরাস আছে, অ্যাটমিক ইমিশন মেটাল, বিভিন্ন ধরনের মেটাল গুলো আছে, পার্টিকুলারলি হেভি মেটাল গুলো আছে সেগুলোর জন্য ব্যবহার করে। ইলেকট্রোকন্ডাক্টিভিটি সালফার, সালফেট, নাইট্রেট, তারপর ক্লোরাইড, এই কম্পাউন্ড গুলো ডিটেক্ট করার জন্য তোমার যে সমস্ত কম্পাউন্ডে
মধ্যে এই আয়ন গুলো থাকে সেগুলোর জন্য। তারপরে কি কেমিলুমিনেসেন্ট, যেগুলো হলো কি যে সমস্ত কেমিক্যাল গুলো তোমার ফ্লোরোসেন্স দেয় সেগুলো ডিটেক্ট করার জন্য, সালফার কন্টেনিং কম্পাউন্ড পার্টিকুলারলি। এন্ড কমন টাইপ অফ তোমার ইনস্ট্রুমেন্ট, একটু দামি ইনস্ট্রুমেন্ট, যে একটা নর্মাল জিসি মাস থার্মাল ক্যালকুলেটরের সাথে একটা মাস স্পেকট্রোমেট্রিক দিয়ে দেই আমরা, তাহলে কি হয় যে একই সাথে মলিকুলার ওয়েট দিয়ে দেয়। মাস স্পেকট্রোমিটার হলো মলিকুলার ওয়েট দেয়, আর ডিটেক্ট করে বা অ্যানালাইসিস করে হলো জিসি, এবং দুইটাকে একত্রে বলা হয় জিসি মাস, মানে হলো গ্যাস ক্রোমাটোগ্রাফি মাস স্পেকট্রোমিটার। তাহলে পেস্টিসাইড রেসিডিউ আছে কিনা, থাকলে সেটা কোন পেস্টিসাইড রেসিডিউ সেটাও বলে দেয়, ওই রেসিডিউর মলিকুলার ওয়েট কত সেটাও বলে দেয় মাস স্পেকট্রোমিটার। এই দুইটা মিল হলো জিসি মাস। যেটা বলেছি আগেই যে এই ইনস্ট্রুমেন্ট গুলো ব্যবহার করা হয় তোমার কোথায়, পার্টিকুলারলি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, ড্রাগ ইন্ডাস্ট্রি, পেস্টিসাইড ইন্ডাস্ট্রিতে, টু অ্যানালাইজ এনভায়রনমেন্টাল কন্টামিনেন্টস, ডিসচার্জ কন্টামিনেন্টস। যে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিতে এবং ড্রাগ ইন্ডাস্ট্রিতে, এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ড্রাগ ইন্ডাস্ট্রি হলো ভেরি ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন আছে গ্যাস ক্রোমাটোগ্রাফি। দেন আয়ন ক্রোমাটোগ্রাফ। যে আয়ন ক্রোমাটোগ্রাফ হলো টাইপ অফ লিকুইড ক্রোমাটোগ্রাফি, যেটা আগেই বলেছি, যেখানে কি স্টেশনারি ফেজটা থাকে নরমালি হলো রেজিন হিসেবে, আয়ন এক্সচেঞ্জ রেজিন, যেখানে বিভিন্ন ধরনের আয়নগুলো লেগে থাকে, এবং সেখান দিয়ে কি করা হয় যে মোবাইল ফেজটা সাধারণত লিকুইড কম্পাউন্ড হয়, লিকুইড হয়, এবং মোস্টলি এটা হলো কি ইনঅর্গানিক কম্পাউন্ড হয়। মোবাইল ফেজটা সাধারণত ইনঅর্গানিক কম্পাউন্ড হয়, যেমন কার্বনেট এন্ড বাইকার্বনেটের একটা সলিউশন এরকম। যে আমরা এসপিএলসি দেখেছি অর্গানিক সলভেন্ট ব্যবহার করি মোবাইল ফেজ হিসেবে, আর আয়ন ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে সেটা সাধারণত ইনঅর্গানিক সলভেন্ট, ইনঅর্গানিক কম্পাউন্ডের দিয়ে আমরা মোবাইল ফেজ, লিকুইড মোবাইল ফেজ তৈরি করি। এবং এখানেও দুই ধরনের আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি, একটা হলো কি ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি, যেটা দিয়ে কি ক্যাটায়ন গুলোকে আমরা আলাদা করতে পারি, আর একটা হলো অ্যানায়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি। অ্যানায়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফিতে সাহায্যে আমরা কি করতে পারি যে তোমার সালফেট, ফসফেট, নাইট্রেট, ক্লোরাইড, অর্থাৎ নেগেটিভ আয়ন গুলো, সেগুলো আমরা মেজার করতে পারি, ডিটারমাইন করতে পারি, ডিটেক্ট করতে পারি। এন্ড আয়ন এক্সক্লুশন ক্রোমাটোগ্রাফি, পার্টিকুলারলি কি কমপ্লেক্স আয়ন যেগুলো আছে, অর্গানিক আয়ন, সেগুলোকে আমরা যদি বাদ দিতে চাই, সেটা এরকমও সিস্টেম আছে যে ওই পার্টিকুলার আয়নগুলোকে এক্সক্লুড করবে অ্যানালাইসিস থেকে। তাহলে এটা হলো আয়ন এক্সক্লুশন ক্রোমাটোগ্রাফি। ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি যেটা বলছি যে পজিটিভলি চার্জ মলিকিউলস are attracted to a negatively charged solid support, অর্থাৎ নেগেটিভলি চার্জড হলো তোমার সলিড সাপোর্টের দিকে আসবে। কমনলি ইউজড ক্যাটায়ন এক্সচেঞ্জ রেজিন আর এস রেজিন, সালফেট ডেরিভেটিভ সিএম রেজিন, সিএম মানে হলো কার্বক্সিমেথাইল রেজিন, তারপর কার্বক্সিলেট ডেরাইভড আয়নস, এস ক্যাটায়ন এক্সচেঞ্জার রেজিন, সিএম ক্যাটায়ন এক্সচেঞ্জার রেজিন, কার্বক্সিমেথাইল এক্সচেঞ্জার। এগুলো হলো কমন, যে কার্বক্সিমিথাইল বা সিএম, এস হলো মিথাইল সালফোনেট রেজিন, এবং সেগুলো হলো কোন কোন জায়গায় ব্যবহার করা হয়। সাধারণত কি কি ধরনের ইলিউশন বাফার অর্থাৎ মোবাইল ফেজ ব্যবহার করা হয় ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে, সেগুলো যেমন অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড বাফার, এগুলো এই বাফার গুলো ব্যবহার করা হয়। তারপরে হলো আরেকটা ব্যবহার করা হলো অর্গানিক সলভেন্ট, সেগুলো, আর ইনঅর্গানিক সলভেন্ট। তারপরে মপস, ফসফেট, পাইপস, টিইএস, প্রাইসিন, এগুলো হলো বাফার ব্যবহার করা হয় ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে। এটা হলো যে সংক্ষেপে ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি। আর অ্যানায়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি কি, অ্যানায়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফির মধ্যে কি নেগেটিভলি চার্জড মলিকিউলস আর অ্যাট্রাক্টেড টুয়ার্ড পজিটিভলি চার্জড রেজিন। যে কি কি অ্যানায়ন এক্সচেঞ্জার রেজিন হলো কিউ রেজিন, পজিটিভলি চার্জড রেজিন, রেজিনটা হলো পজিটিভলি চার্জ, আর আমরা ডিটারমাইন করব হলো অ্যানায়ন বা কোয়াটারনারি অ্যামাইন। তারপরে ডিইএই রেজিন, ডাইথাইল
অ্যামিনো ইথেন, এটা হলো DEAE, ডাইইথেল অ্যামিনো রেজিন, অ্যামিনো ইথেন রেজিন, সেটাও কি পজিটিভলি চার্জ। এবং এখানে হলো অন্য আরেক টাইপের হলো কি বাফার ব্যবহার করা হয় অ্যানায়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে, ইলুশন বাফার, বাইসিন, বিস্ট্রেস, তারপর ডাইইথানোলেমিন, তারপর ডাইইথাইলেমিন, অ্যালহিস্টিডিন, ইমিডাজল, পাইরিডিন, ট্রাইসিন, এক্ট্রিস, এগুলো হলো যে বাফার ব্যবহার, ইলুশন বাফার ফর অ্যানায়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি। Then instrumentation of a typical ion chromatography method, এটা অনেকটা এসপিএসসির মতোই, শুধু পার্থক্য আছে এক দুই জায়গায়। এখানে কি পাম্পিং সিস্টেম থাকে, স্যাম্পল রিজার্ভার থাকে, তারপরে হলো স্যাম্পল ইনজেকশন সিস্টেম থাকে, সেপারেটর কলাম, এইখানে হলো পার্থক্য, সেপারেটর কলাম এন্ড সাপ্রেসর কলাম, এখানে এরকম দুইটা কলাম থাকে। আর মোবাইল ফেজ, রিজার্ভার, পাম্প, ইনজেক্টর লুপ, তারপর কলাম, এই পর্যন্ত তোমার কি থাকে, কমন থাকে টু লাইক এসপিএলসি। বাট এখানে হলো দুই ধরনের কলাম থাকে, একটা সেপারেটর কলাম আর একটা সাপ্রেসর কলাম। আয়ন সাপ্রেস করার জন্য কিছু কিছু আয়নকে সাপ্রেস করে সাপ্রেসর কলাম, এবং সেখানে হলো তোমার আবার কিছু কিছু গার্ড কলাম থাকে। সেটা যখন আবার তোমাদের প্র্যাকটিক্যাল শুরু হবে তখন হয়তো স্যারদেরকে বললে, প্র্যাকটিক্যাল গ্রুপ টিচারকে বললে স্যাররা আইসিটা তোমাদেরকে দেখিয়ে দিবে আমাদের এখানে যেটা আছে। এবং আইসি ডাইরেক্ট কন্ডাক্টিভিটি ডিটেক্টর, একটা হলো সাপ্রেসর কলামের মধ্যে দিয়ে যায়, আর একটা হলো সরাসরি করা যায়। সাপ্রেসর কলামের মধ্যে দিয়ে গেলে যেটা হয় সেটা হলো তোমার, যাতে হলো কিছু কিছু আয়নকে আমরা এক্সক্লুড করতে পারি, সেই জন্য সাপ্রেসর কলামের মধ্যে দিয়ে যায়, যাতে হলো কলামের ক্ষতিটা কম হয়। এবং কন্ডাক্টিভিটি ডিটেক্টর হলো কমনলি ইউজ ডিটেক্টর ইন এসপিএলসি, যেটা হলো মোটামুটি ইন আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি, অ্যানায়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি সেখানে যায়। তাহলে কি ডিটেক্টর বেসড অন ইলেকট্রোকেমিক্যাল প্রপার্টিজ, conductimetric detector, amperometric detector are based on absorption and emission, spectrophotometric detector, fluorescent detector. Areas of application, 16টা ব্রড এরিয়ায় অ্যানায়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি ব্যবহার করা যায়। জেনারেল অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি, ওয়াটার গ্যাস এনভায়রনমেন্ট, যেটা একটা ইম্পর্টেন্ট পার্ট, অর্গানিক কেমিস্ট্রি, pharmaceutical industry, petroleum industry, plastic and photographic industry, food and beverages, তারপর বায়োকেমিস্ট্রি, বায়োলজি, স্ট্রেস অ্যানালাইসিস, সেমিকন্ডাক্টর অ্যানালাইসিস, মেটাল প্লেটিং, তারপর কি বেস ম্যাটেরিয়ালস, ফার্টিলাইজার্স এন্ড এক্সপ্লোসিভস, ডিটারজেন্টস, কসমেটিক্স, পেপার টেক্সটাইলস, পেইন্ট, লিকোয়ার্স এন্ড সলভেন্টস, সিমেন্ট, মিনারেল রিসোর্সেস, এনার্জি এন্ড পাওয়ার ইন্ডাস্ট্রি। এই 16টা ব্রড ফিল্ডে তোমার এই আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি ইনস্ট্রুমেন্ট গুলো ব্যবহার করা হয় টু অ্যানালাইজ a variety of diverse array of ions, both organic ions, inorganic anions and inorganic cations. তোমার এগুলো ডিটারমাইন করার জন্য হলো সংক্ষেপে তোমার এই 16টা ব্রড ফিল্ডে বিভিন্ন ধরনের অ্যানালাইসিস বা ডিটেক্টর গুলো সমন্বয়ে একটা ইনস্ট্রুমেন্ট ডিজাইন করা হয়, যাতে ওই পার্টিকুলার ইন্ডাস্ট্রির জন্য যেই ডিটেক্টর ব্যবহার করতে হবে। যেমন এসপিএলসি মেশিন, আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফির মধ্যে যদি আমরা ডিটেক্টর চেঞ্জ করে ফেলি এবং কলাম চেঞ্জ করি, তাহলে সেটা এসপিএলসি মেশিন হয়ে যায়। যে সেখানে আমরা মাস স্পেকট্রোমিটারও ব্যবহার করতে, তাই এগুলো হলো সংক্ষেপে তোমাদের এসপিএলসি, গ্যাস ক্রোমাটোগ্রাফি এন্ড আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি। আরেকটা ক্লাসে আমি তোমার আগামী সপ্তাহে একটা ক্লাসে আমি এই তোমাদের থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি এবং হলো গ্যাস লিকুইড কলাম ক্রোমাটোগ্রাফি, ওপেন কলাম ক্রোমাটোগ্রাফি, সেটা একটু সংক্ষেপে আলোচনা করব। তাহলে মোটামুটি এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, আধা ঘন্টা বা হলো 40 মিনিটের একটা ক্লাস নেব, তাহলে এই চ্যাপ্টারটা তোমাদের ক্লোজ হয়ে যাবে। স্যার বলছি যে ইনস্ট্রুমেন্টেশন আর হচ্ছে প্রিন্সিপাল দুইটা জিনিস কি সেম? না, ইনস্ট্রুমেন্টেশন হলো
প্রিন্সিপাল হলো কি অপারেটিং প্রিন্সিপাল, কোন কিসের উপর ভিত্তি করে ইনস্ট্রুমেন্টটা চলে সেটা। আর ইনস্ট্রুমেন্টেশন মানে হলো তার কি কি কয়টা কম্পোনেন্ট আছে, এই কম্পোনেন্ট গুলোর ফাংশন কি। অপারেটিং প্রিন্সিপাল আলাদা। আর স্যার যখন যখন কোনো একটা ক্রোমাটোগ্রাফি, সাপোজ জিএলসি গ্যাস ক্রোমাটোগ্রাফি, এটা যখন হচ্ছে বলবে যে ডেসক্রাইব, তো তখন আমরা ইনস্ট্রুমেন্টেশনটা ডেসক্রাইব করবো নাকি প্রিন্সিপালটা ডেসক্রাইব করবো? যদি প্রিন্সিপাল আসে সেক্ষেত্রে ফর এক্সাম্পল কোশ্চেন অনেক সময় এরকম আসে যে ডেসক্রাইব দা বা ইলাস্ট্রেট দা ওয়ার্কিং প্রিন্সিপাল অফ জিএলসি, তার মানে কি তোমাকে প্রিন্সিপাল দিতে হবে এবং কি ওই ফিগারটা দিতে হবে, ফিগারটা দিয়ে প্রিন্সিপালটা বলবা, কোন কোন কম্পোনেন্টের কোন পার্ট সেটা না, প্রিন্সিপালটা দিবা প্লাস ফ্লো ডায়াগ্রামটা দিবা। প্রিন্সিপাল আসলে আলাদাভাবে বলে উল্লেখ কি করে দিবে যে প্রিন্সিপাল লেখার জন্য। জি স্যার, থ্যাংক ইউ স্যার।